প্রিন্সিপাল কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিউদ্দিন আহমেদ। আজকে আমাদের হাতে কলমে আয়কর প্রশিক্ষণ সেশনে তো আমরা ইনকাম ট্যাক্সের যে সার্কেলটা আগে আমরা একটু ডিসকাস করি। ইনকাম ট্যাক্স সার্কেলটা আপনাকে প্রথমে এনবিআর যেটা চাচ্ছেন যে আপনি নিজের যে ইনকাম নিজের সেলফ অ্যাসেস করে দিবেন, এরপর ট্যাক্স ডিটারমাইন করবেন আপনার কত ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম মিনস আপনার যে টোটাল ইনকাম তার মধ্যে আপনি কিছু ছাড় পাচ্ছেন, আপনার হাউস রেন্ট থেকে কিছু অ্যালাউন্স পাচ্ছেন, আপনি কনভেন্স থেকে কিছু অ্যালাউন্স পাচ্ছেন, আপনি মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন। এইসব অ্যালাউন্স বাদ দেওয়ার পরে আপনার ট্যাক্সেবল ইনকাম আসবে। এরপরে দেখেন আপনি পাবেন ডিটারমাইনিং দ্য ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এরপরে নেট ইনকাম ট্যাক্স পেবল, সাবমিশন অফ ইনকাম ট্যাক্স রিটার্ন, সেটেলমেন্ট অফ ইনকাম ট্যাক্স, এরপরে ট্যাক্স ডে। এটা হলো আমাদের ইনকাম ট্যাক্সের সার্কেল। আজকে আমরা আলোচনা যে জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করব, আজকে আমরা আলোচনা বাংলা ইংলিশ দুইটাই চালিয়ে যাব, কারণ ট্যাক্স অফিসে আপনি বাংলা ইংলিশ দুইটা ভাষাই অ্যালাউড। আপনি যে কোনো ভাষা ইউজ করতে পারবেন এখানে, আপনি যে কোনো ভাষায় আপনি একটা ফাইলের মধ্যে বাংলা ইংলিশ দুইটাই লিখতে পারবেন। আপনি চাইলে বাংলায় আপনার ডিসক্রিপশন লিখতে পারেন, ইংলিশে আপনি ম্যাথমেটিক্যাল ফিগারগুলো লিখতে পারেন, সবকিছু অ্যালাউড। ট্যাক্স ভ্যাট মানে কি, ইটিন মানে কি, ট্যাক্স এবং আয়কর রিটার্ন মানে কি, ইটিন থাকলেই কি রিটার্ন জমা দিতে হবে, ইটিন এবং করযোগ্য আয় না থাকলেও কাদের জন্য ইটিন করা বাধ্যতামূলক, ইটিন আছে কিন্তু করযোগ্য আয় না থাকলেও কাদেরকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, ইনকাম ট্যাক্স ডিফিনিশন, রিটার্ন দাখিলের সময়সূচি, ট্যাক্স ডে এবং কোন এলাকায় মিনিমাম ট্যাক্স কত, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট মানে কি, করমুক্ত আয়ের সীমা কত, ব্যক্তি করদাতা এবং ফার্মের করের হার, আয়ের খাতসমূহ, বেতন খাতের আয় নির্ধারণ, বাড়ি ভাড়া খাতের আয় নির্ধারণ, কর বহির্ভূত আয়সমূহ এবং ছাড়সমূহ অ্যালাউন্স, সরকারি চাকরিজীবীদের জন্য করের হিসাব। এরপরে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের লাইভ ক্লাস, এটা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। ফেসবুকে আমি লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এই লিঙ্কটা, আপনি লিঙ্কে যেতে পারবেন। আমরা আপাতত ট্যাক্স চ্যাট বক্সটা শুধু পোস্টে করে দিচ্ছি, কারণ আপনি শুধু আমার সাথে চ্যাট করতে পারবেন। এটা আমরা থিওরিটিক্যাল আলোচনা, আমাদের আজকের পুরো সেশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। প্রথম পার্ট থাকবে থিওরিটিক্যাল আলোচনা, সেকেন্ড পার্টে আমি আপনাদের রিকোয়েস্ট করবো এখনো যারা আপনারা ক্যালকুলেটর হাতে নেননি, আমাদের রিটার্ন ফর্মটা হাতে নেননি, তারা হাতে নিয়ে বসুন। আমরা এই ডিসকাশনের পরে দ্বিতীয় পর্বে আমরা প্র্যাকটিক্যালি এটা নিয়ে আলোচনা করবো, হাতে কলমে ইনকাম ট্যাক্স। প্রথমে আসি আমাদের ট্যাক্স এবং ভ্যাটকে নিয়ে আসি। ট্যাক্স হলো গিয়ে আপনার আয়ের উপর ট্যাক্স দিতে হবে, অথবা কোনো রিসিট মানে কি, আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন, আপনার আয়ের সোর্স থাক বা না থাক, আপনি টাকা পেয়ে থাকলে সেটা আপনার রিসিট, এবং সেখান থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর এক্সপেন্স মানে ভ্যাট, আপনি দেখবেন যে কোনো শোরুমে গেলে আপনি একটা শার্ট কিনলেন, আপনার ওখান থেকে দেখবেন ওরা ভ্যাট কেটে রাখবেন। তো এই ট্যাক্স এবং ভ্যাট, ট্যাক্সটা আপনার আয় করার সময় ট্যাক্স দিতে হবে, এবং ওই আয় যখন আপনি খরচ করবেন তখন আপনাকে ভ্যাট দিতে হবে। এটা আপনার বেসিক থিওরি। ইটিন মানে আপনার, আপনি যখন এনপিআর রেজিস্টার্ড একজন ট্যাক্স পেয়ার হবেন তখন আপনাকে 12 ডিজিটের একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে, ওটাকে আপনার ইটিন বলা হয়। আয়কর রিটার্ন মানে কি, আপনি যখন এনপিআর এর প্রেসক্রাইব যে ফর্মেট, ওই ফর্মটাকে আপনার আয়কর রিটার্ন বলে। এখন ইটিন থাকলেই কি রিটার্ন জমা দিতে হবে? ইয়েস, লাল কলমে দেখেন, আপনার ইটিন থাকলেই রিটার্ন জমা দিতে হবে। এক্সেপশন দুইজনের জন্য, দুইজনকে শুধু এখান থেকে এক্সেপশন দেওয়া হয়েছে। নাম্বার 1, যাদের ট্যাক্সেবল ইনকাম নেই কিন্তু কোন ল্যান্ড সেল করলো, অথবা তাদের কোনো ক্রেডিট কার্ড আছে। অন্যান্যদের ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম থাক বা না থাক, আপনার রিটার্ন থাকলে ট্যাক্স জমা দিতে হবে। দেখেন, এদেরকে আপনার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। কারা কারা? টোটাল ইনকাম, নিল ট্যাক্স অ্যামাউন্ট এক্সিড করলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এই রিটার্ন সাবমিট করতে হবে। বিগত 3 বছরের যে কোনো সময় আপনি রিটার্ন সাবমিট করলে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এরকম এখানে আরো কয়েকটা পয়েন্ট আছে, আপনারা দেখে নিতে পারেন। কোনো মোটর গাড়ির মালিক থাকলে, কোনো চেম্বারের অথবা কোনো রেজিস্টার্ড ক্লাব অথবা কোনো কোম্পানির ডাইরেক্টর হলে আপনার রিটার্ন দিতে হবে। মোটর গাড়ি, মোটর রাইড শেয়ার, যেমন উবারে আপনি একটা গাড়ি ভাড়া দিচ্ছেন তখন আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। কোনো টেন্ডারে অ্যাটেন্ড করলে দিতে হবে। আপনি
ট্রেড লাইসেন্স থাকলে আপনি রিটার্ন সাবমিট করতে হবে। আপনি কোনো প্রফেশনাল যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আইটিপি এদেরকে রিটার্ন সাবমিট করা ম্যান্ডেটরি। আপনার রিটার্ন থাক বা না থাক এদেরকে আপনার রিটার্ন সাবমিট করতে হবে। এবার ইনকাম ইয়ার ডিফিনিশনটা এবছর আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন রুলসে আসছে। এবার দেখেন ইনকাম ট্যাক্সের ইনকাম ইয়ার মিনস জুলাই 1 থেকে জুন 30। এবছর আমরা কনসিডার করলে গত বছর জুলাই 1 থেকে 30 জুন 2020 পর্যন্ত ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার জুলাই 1 2020 থেকে জুন 30 2021। রিটার্ন দাখিলের সময়সূচি, ট্যাক্স যে কখন এবং কোন এলাকার জন্য মিনিমাম ট্যাক্স কত। রিটার্ন দাখিলের সময়সূচি আপনি যে কোনো সময় রিটার্ন দিতে পারেন। আপনি যদি নতুন একজন এসএসসি হয়ে থাকেন আপনি যে কোনো সময় রিটার্ন জমা দিতে পারেন সারা বছর। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, যে কোনো সময় আপনি নতুন ট্যাক্স পেয়ার হলে রিটার্ন দিতে পারবেন। আর নর্মালি আপনি জুলাই 1 থেকে 30 নভেম্বর পর্যন্ত যে কোনো সময় আপনি রিটার্ন দিতে পারবেন রেগুলার ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে। সো আপনি চাইলে আজকের হিসেবের পরে আপনি আপনার রিটার্নটা আগামী রোববার জমা দিতে পারেন। আমি একটু শেয়ার করি, হয়তো পরিপত্র বের হওয়ার পরে কিছু চেঞ্জ যদি আসে কখনো বা কোনো এসআরওর মাধ্যমে চেঞ্জ আসে তখন আমরা এই সেশনটাকে আবার রিপিট করবো। আর যদি চেঞ্জ না আসে আমরা এইটাই আমাদের ফাইনাল সেশন হবে এবছরের জন্য। আপনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন আপনার হয়তো ট্যাক্স আসলো 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, বাট আপনি 100, 200, 500, 1000 টাকা ট্যাক্স দিতে পারবেন না। আপনি যদি ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশন কেউ থাকেন আপনাকে মিনিমাম 5000 টাকা ট্যাক্স দিতে হবে। অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনার ট্যাক্স 4000 টাকা মিনিমাম ট্যাক্স, এবং আদার দেন সিটি কর্পোরেশন আপনার মিনিমাম ট্যাক্স 3000 টাকা। ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট মানে কি? আপনি নিজের ট্যাক্স রিটার্ন নিজে সাবমিট করে দিলেন, এটা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট। এটা জুলাই 1 থেকে 30 নভেম্বরের মধ্যে ট্যাক্স পেয়ারে হতে পারে, ভলান্টিয়ারি ফেলা। অনেক সময় আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করলে দেখবেন যে আপনার কোনো কারেকশন দরকার আছে, তখন আপনি টিসির সাথে যোগাযোগ করে আপনার ফাইল থেকে আপনি রিভাইজ করে দিতে পারেন, অথবা ডিসিটি আপনাকে চেকে আপনার কোনো ফর্ম সে চাইলে কানেকশন করে দিতে পারে, অথবা আপনার যদি আনপেইড ট্যাক্স থাকে সে এটা নিয়ে যেতে পারে। আর সাবমিশন অফ রিটার্ন, আপনি যদি রিটার্ন সাবমিট করেন ডিউ টাইমে এটাকে আপনার অ্যাকনলেজমেন্ট অফ অ্যাক্সেস অর্ডার হিসেবে ধরা হয়। করমুক্ত আয়ের সীমা দেখেন এখানে, করমুক্ত আয়ের সীমা ছেলেদের ক্ষেত্রে যদি আপনার বয়স 65 এর কম হয় তখন বা 65 পর্যন্ত আপনার জন্য 3 লক্ষ টাকা, 65 প্লাস উইমেন হলে 3,50,000 টাকা, এবং অন্যান্য সবার ক্ষেত্রে এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। এবার দেখেন আপনার এবছরের ব্যক্তি করদাতার আয়ের হার। বাংলাদেশ এবং বাংলাদেশি ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট, ফরেনার এবং ফার্ম এদের ক্ষেত্রে আপনার ট্যাক্স স্ল্যাব যদি 3 লক্ষ টাকা হয়, 3 লক্ষ টাকা ও নীল, 3 লক্ষ টাকার উপর হলে পরবর্তী 1 লক্ষ টাকা 5%, পরবর্তী 3 লক্ষ টাকা 10%, পরবর্তী 4 লক্ষ টাকা 15%, পরবর্তী 5 লক্ষ টাকা 20%, এবং ব্যালেন্সের উপরে 25%। গত বছর এটা ছিল 30%, এবছর এটা 25% করা হয়েছে। 25% এর কোনো ট্যাক্স বাংলাদেশের জন্য নাই, বাট যারা ফরেনার তাদের জন্য ট্যাক্সের 30%। এবার আমরা সোর্স অফ ইনকামে আসি। আমাদের সোর্স অফ ইনকাম 7 সোর্স অফ ইনকাম। Sources of income: salary, interest on securities, income from house property, agricultural income, income from business or profession, capital gains, income from other sources. এবার ইনকাম ফ্রম স্যালারি, যেহেতু আমাদের বেশিরভাগই স্যালারি হোল্ডার, আমরা স্যালারি ইনকামটাই আমরা দেখে নেবেন কি কি জিনিস আপনার স্যালারির মধ্যে। These are all part of salary: basic pay, bonus, festival bonus, special pay, allowance, allowance for support staff, honorarium, reward fee, overtime allowance, festival allowance, leave allowance. এখানে কন্ডিশন আছে, আমরা পরের স্লাইডে আমরা এটা ব্যাখ্যা দেব। ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, এরিয়ার পে, হাউস রেন্ট allowance, মেডিকেল allowance, কনভেন্স allowance, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এখানে আমাদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে যে কথা বললে সেটা হবে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড নিয়ে কথা। এরপরে ডিমড ইনকাম ফর এ ফ্রি ফার্নিশড এন্ড আনফার্নিশড অ্যাকোমোডেশন, আদার রিসিভ ফর এমপ্লয়ার from employer EPLE। আপনাকে হয়তো বললো যে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে একটু বিদেশ ঘুরে আসো, সেটা আপনার পার্ট অফ স্যালারি। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম দেখেন, ক্যাশ হাউস রেন্ট যদি আপনি পেয়ে থাকেন, আমরা সবাই এটা পেয়ে থাকি, আপনার এখানে দুইটা অপশন আছে। দেখেন এখানে 3টা অপশন দেওয়া আছে। দেখেন আপনার
lower of 50% of basic salary or 25,000 টাকা per month will be exempted. আপনি প্রতি মাসে 25,000 টাকা বছরে 3 লক্ষ টাকা মানে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স আপনি যতই কোম্পানি থেকে পেয়ে থাকুন না কেন আপনি সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত এক্সেম্পশন পাবেন। এর নিচে হলে তো কথা নেই, এর নিচে হলে তো আপনি এটা আরেকটা পয়েন্ট আমরা শেয়ার করি, গভর্নমেন্ট এনবিআর সবার জন্য ডিজিটাল বাংলাদেশের একটা ফেসিলিটি আপনারা সবাই পেয়ে যাচ্ছি এবছর। আপনি যদি ফার্স্ট টাইম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন এবং আপনার রিটার্নটা অনলাইনে সাবমিট করলে 2 লক্ষ টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন, 2,000 টাকা পর্যন্ত, মানে আপনি 2,000 টাকা গভর্নমেন্ট আপনাকে বোনাস দিচ্ছে যদি আপনি অনলাইন ট্যাক্সটা রিটার্ন সাবমিট করেন। আমি পরে আসতাম, থ্যাংক ইউ মোহন ভাই আপনি এটা আমাকে ইনবক্সে শেয়ার করার জন্য, যদি আমার এটা পরে ছিল। থ্যাংক ইউ মোহন ভাই, হি ইজ এ ট্যাক্স কনসালটেন্ট এবং আইটিপি সার্টিফাইড ধারী। তো আমরা যেটা আলোচনা করছিলাম, এখন আপনি দেখেন আপনার যদি এই স্যালারিটা 10 মাসে হয়ে থাকে তখন কি হবে, তখন 10 মাস কনসিডার করতে হবে। 25/10 2,50,000 টাকা মধ্যে অ্যালাউন্স পাবেন, নট 1 বছরের জন্য। এখানে হিসাবটা দেওয়া আছে। এরপর দেখেন রেন্ট ফ্রি বা রেন্টাল অ্যাকোমোডেশন, আপনারা তো আপনার বাড়ি আপনার কোম্পানি মালিক আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দিয়েছে, হয়তো রেন্ট নিচ্ছে বা নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি দেখবেন হাউস রেন্টের 25% অথবা রেন্টাল ভ্যালু, হ্যাঁ ওই দুইটার যেটা ছোট সেটা আপনার স্যালারির সাথে যোগ হয়, ঠিক আছে। এবার কনভেন্সে দেখেন, কনভেন্স আমরা জানি সবাই 30,000 টাকার মধ্যে ছাড় আছে ইয়ারলি, তো আপনি 30,000 টাকা ছাড় পাচ্ছেন। যদি আপনি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, হাউস রেন্টের ক্ষেত্রে 10 মান্থ, বাট কনভেন্সের ক্ষেত্রে কিন্তু আপনি 10 মাস চাকরি করলেন বাট আপনি 10 মাসের জন্য হইলো 30,000 টাকা ছাড় পাচ্ছেন, এটা আপনার জন্য অ্যাডভান্টেজ। বাট গাড়ি পেলে কি হবে, আপনার কোম্পানি গাড়ি দিচ্ছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, সেক্ষেত্রে আপনার 60,000 টাকা অথবা 5% অফ বেসিক স্যালারি যেটা আপনার বেশি সেটা আপনি স্যালারির সাথে যোগ হবে। এরপর মেডিকেল অ্যালাউন্স আপনার 10% অফ বেসিক স্যালারি পর্যন্ত আপনার লিমিট, এর বেশি পাবেন। আর যদি মেন্টালি রিলেটেড পার্সন থাকে তার জন্য 10 লক্ষ টাকার গভর্নমেন্ট একটা ছাড় আছে। এরপরে আমরা দেখেন অ্যালাউন্স গুলো আমরা দেখি, আগে আমরা অ্যালাউন্সের খাতগুলো দেখে নেই, অ্যালাউন্স কি কি অ্যালাউন্স আছে। গভর্নমেন্টের এনবিআর অনুমোদিত এখানে বিনিয়োগের যে খাতগুলো, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ড, আগা খান উন্নয়ন কার্যক্রমে দান, আইসিডিডিআরবিসি আরপি সাভারে পদার্থ দান, আহসানে ক্যান্সার হাসপাতালে দান, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান, জাকাত তহবিলে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে দান, সঞ্চয়পত্র ট্রেজারি বন্ডে বিনিয়োগ, কল্যাণ তহবিল এবং পুষ্টিগত তহবিলে, প্রতিবন্ধী কল্যাণে নিয়মিত কোনো প্রতিষ্ঠানে দান, বড় অনুমোদিত কোনো দাতব্য হাসপাতাল দান, আহসানিয়া ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান, সরকার অনুমোদিত জনকল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান দান, তালিকাভুক্ত কোম্পানি শেয়ার মিউচুয়াল ফান্ড এবং ডিবেঞ্চার বিনিয়োগ, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানের, জাতি জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান এবং কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যেমন লিজিং কোম্পানি, আমি ইউনিট লিজিং কোম্পানি ছিলাম, ইউনিট লিজিং কোম্পানিতে আপনি ধরেন হয়তো 5,000 টাকার এক বছর আপনি 60,000 টাকা টিপিএস আছে, এটা আপনি এক্সেমশন পাবেন এখানে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এখানে গভর্নমেন্ট এনবিআর ব্যবস্থা নতুন তাদের আনডিসক্লোজড ইনকাম, যেটাকে ব্ল্যাক মানি হিসাবে সবাই ইকোনমিকের ভাষায় ইকোনমিস্ট এটা বলে, তো এদেরকে একটা ছাড় দেওয়া হয়েছে, এরা 10% ট্যাক্স দিয়ে তারা এই টাকাটা হোয়াইট করতে পারবে। সেক্ষেত্রে এদের বলা যদি এরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেক্ষেত্রে এদেরকে 3 বছর টাকাটা রাখতে হবে। এটা একদিকে প্রণোদনা, আবার অনেকে হয়তো চিন্তা করতে পারে 3 বছর রাখবে কিনা, তো যাদের এই ধরনের টাকা তারা এটা চিন্তা করতে পারে। এখন এই বিনিয়োগ করলে আপনি যে ছাড়টা আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড দিচ্ছে সেটা আপনি বিনিয়োগের আপনি দেখেন 3টা অপশন মিনস আপনার টোটাল ইনকামের 25%, নাম্বার 1। নাম্বার 2 অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট, নাম্বার 3 1.5 কোটি টাকা। এই 3টার মধ্যে যেটা সবচেয়ে কম সেই পরিমাণ ছাড় আপনি পাচ্ছেন, ঠিক আছে। একটা উদাহরণ দিচ্ছি আমরা, আপনার টোটাল ইনকাম 15 লক্ষ টাকা
নাম্বার 1, নাম্বার 2 19 লক্ষ টাকা, নাম্বার 3 21 লক্ষ টাকা। এই 15 লক্ষ, 19 লক্ষ, 21 লক্ষ টাকা কিন্তু আপনার 82C এর যে ইনকাম, এক্সেম্পটেড ইনকাম, ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্সের, এগুলো ছাড়া, এগুলো বাদ দেওয়ার পরে আপনার টোটাল ইনকাম যদি এই তিনটা লেভেলে হয়ে থাকে, যদি 15 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে আপনার দেখেন ডান পাশে রয়ে 15% আপ টু 15 লাখ। এবার 15 লাখের বেশি হলে 10%। ঠিক আছে, দেখেন প্রথমটা 15 লক্ষ টাকা, আপনি যেহেতু 25% আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউবল ইনভেস্টমেন্ট আপনার 3,35,000 টাকা, এখান থেকে আপনি রিবেট পাচ্ছেন 15%, 56,250 টাকা। একজনের প্রশ্ন করলো 82C এর ইনভেস্টমেন্ট কোনগুলো? সঞ্চয়পত্র হতে পারে। যার বিধান কুমার বিশ্বাস আমাকে নক করেছেন, 82C এর ইনকাম যেমন আপনার সঞ্চয়পত্র হতে পারে, আপনি জায়গা জমি বিক্রি করলেন, সেটা হতে পারে ক্যাপিটাল গেইন। তো আমরা ওখানেও আসবো, আপনি সামনের উদাহরণ আপনি দেখতে পাবেন। তো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স গেল, এখন আমরা আসি এরপরে, এটা অলরেডি আলোচনা হয়ে গেল। এবার দেখেন একটা নতুন চেঞ্জ আসছে এবার, অ্যাসেট লায়াবিলিটিস এন্ড লাইফস্টাইল স্টেটমেন্ট। আগে আমাদের দ্য থ্রেশহোল্ড লিমিট ফর ফার্নিশিং স্টেটমেন্ট অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস হ্যাজ বিন ইনক্রিজ ফ্রম 25 লাখ থেকে 40 লাখ টাকা এটা করা হয়েছে। আর ইনকাম ট্যাক্সের ভাষায় মোটর কার মানে আপনার প্রাইভেট কার, জিপ অথবা মাইক্রোবাস, এই তিনটা বোঝাবে। এই জিনিসটা আমরা আবারও আসবো, দেখেন এখানে এই জিনিসটা আপনারা এখন লিখে রাখতে পারেন। আপনার আমরা যখন প্র্যাকটিক্যালে আসবো তখন এই আমরা বেসিক স্যালারিটা 60% ধরে আমরা ক্যালকুলেশনটা করবো। এটা আমরা নেক্সট স্লাইডে আমরা আসতেছি, এটা আপনাকে দেখানোর জন্য। এবার ট্যাক্সটা পেড কি কি ভাবে হতে পারে দেখেন, ট্যাক্স ডিডাক্টেড অর কারেক্টেড এট সোর্স, অ্যাডভান্স ট্যাক্স পেড, অ্যাডজাস্টমেন্ট অফ রিফান্ড ট্যাক্স অ্যামাউন্ট পেড উইথ রিটার্ন। অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, আপনি কোনো কারণে এবছর আপনার কোম্পানি আপনার কাছে বেশি ট্যাক্স কেটে রাখলো, হিসাব করে দেখা গেল আপনি ট্যাক্স বেশি দেখেছেন। এখন এই টাকাটা আপনি গভর্নমেন্ট থেকে বা এনবিআর থেকে ফেরত পাওয়ার সুযোগ নেই, আপনি রিটার্নে লিখে দেবেন আমি এক্সেস এত টাকা ট্যাক্স দিয়েছি, আমি এটা রিফান্ড দাবি করি। এখানে আরেকটা জিনিস দেখেন, যারা ডিসপিউটেবল এখানে তাদের জন্য সার্চার্জ দিতে হয়, এখানে এখানে সুন্দর করে দেওয়া আছে এই জিনিসটা, তো আপনারা এটাও দেখে নেবেন। বাট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ট্যাক্সটা দেখেন আপনি, স্যালারি, বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, এই তিনটা ইনকাম গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য আসবে কনসিডার করা হবে। আর রিটায়ারমেন্ট বেনিফিট ইন দ্য নেম অফ লাম্প সাম অ্যামাউন্ট ইজ অলসো ট্যাক্স ফ্রি ইনকাম। আমরা এরপরে আমরা এসে চলে যাবো সরাসরি লাইভ ক্লাস চলে যাবো, আপনারা সবাই হাতে, আপনারা ফর্মটা হাতে নেন, আমরা ফর্মে চলে যাবো, আমাদের ডিসকাশন শেষ। তো আপনাদের জন্য একটা সার্কুলার আমি বলে দিচ্ছি। আমাদের আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন আমরা দেখেছি অনেকে যে মানুষ, কানাডার গভর্নমেন্ট খুব আমাদেরকে হেল্প করছে, এই কারণে আমরা কানাডাতে আপনি হাউ ক্যান ইউ ক্রিয়েট ইউর অপরচুনিটি ফর দ্য প্রফেশনালস ইন কানাডা, এই নিয়ে আমি একটা সেশন নিচ্ছি আগামী রোববারে। আপনারা চাইলে এই সেশনে জয়েন করতে পারেন, আপনি কিভাবে কানাডাতে আপনার কি জিনিস অপরচুনিটি হতে পারে। এখানে কানাডা 3জন প্রফেশনাল আছেন ওনারা, তো তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তারা কিভাবে তাদের স্কিল মাইগ্রেশনে কানাডা গেছেন, এটা নিয়ে আমি সেশন নিচ্ছি। তো আপনারা চাইলে ওই 5 তারিখ সেশনে অ্যাটেন্ড করে ইউ ক্যান এক্সপ্লোর ইউর পোটেনশিয়ালিটি। আমাদের এই ফার্স্ট সেশনটা এখানে শেষ হলো, আমরা এখন আমাদের নেক্সট সেশনে চলে যাবো। আপনারা আপনাদের রিটার্নটা হাতে নেন, আমরা এখন সেকেন্ড সেশনে চলে যাচ্ছি। আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আপনাদের রিটার্নটা হাতে নিয়ে নিয়েছেন বাই দিস টাইম।
আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে শেয়ার করেন। আপু তোমার বোর্ডটা দেখুন, এখানে দেখেন প্রথম প্রথম পেজটা কি আছে, এটা সামনে ধরে রাখুন। প্রথম পেজে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দেখেন, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার, নিউ এসএসসি, আপনার 12 ডিজিটের তিনটা লিখবেন। এরপর আপনার ন্যাশনাল আইডি এখানে লিখতে হবে। হ্যালো, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে আপনারা আসেন। সেকেন্ড পেজে দেখেন স্যালারি তার ইনকাম 11,46,000 টাকা। 11,46,000 টাকার ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, সিকিউরিটিজ থেকে যে ইন্টারেস্ট সেটা তার 1 লক্ষ টাকা ছিল। ইনভেস্টমেন্ট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থেকে 3 লক্ষ টাকা ছিল। এটা আমি সবগুলো ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। ইনকাম ফ্রম বিজনেস এর প্রভিশন 2 লক্ষ টাকা। এরপরে ক্যাপিটাল গেইন 10 লক্ষ টাকা। ইনকাম ফ্রম আদার সোর্স 5,50,000 টাকা। ইনকাম ফ্রম ফার্ম, তার পার্টনারশিপ বিজনেস ছিল 50,000 টাকা। ইনকাম ফ্রম মাইনর অর স্পাউস আন্ডার সেকশন 18, আপনার ছেলে মেয়ে ওয়াইফ যে কেউ যার কোনো ইনকাম থাকুক, তাদের যদি আলাদা টিন না থাকে, তারা আলাদা রিটার্ন সাবমিট না করে, সেক্ষেত্রে তাদের ইনকামটা এখানে চলে আসবে। তো আপনার 30 লক্ষ টাকা আপনার ইনকাম, 30 লক্ষ টাকা ইনকাম এখানে দেখেন। আমরা এখন এই পার্টে যাওয়ার আগে আমরা একটু পরের পেজগুলো ঘুরে আসি। এই পেজটা আপনার statement of asset and liabilities and expenses and statement of lifestyle expenses, এটা আপনার যদি 40 লক্ষ টাকা হয় বা খরচ করে, তখন আপনি এটা দিবেন। আর অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এই রিসিপ্টটা আপনি সবসময় নিয়ে নেবেন। এইটি আপনার কিন্তু ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট বলা যায়। এবার আমরা এই পেজটা, এইটা আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি সবাই এই পেজটা খুলুন। এই পেজে আপনার আসল কাজ, আপনার বেসিক পে ধরেন 60,000 টাকার 12 মাস 7,20,000 টাকা। স্পেশাল পে অন্য কোনো এরিয়ার পে অনেক কিছু থাকতে পারে, ডিএনএস অ্যালাউন্স আছে, এখানে অনেক অ্যালাউন্স থাকতে পারে, যেটা এখানে নেই, যেখানে সেটাও আপনি এখানে ইনপুট করে এই অ্যালাউন্সটা আপনি লিখে রাখবেন। হাউস রেন্ট অ্যালাউন্স ছিল 40,000 টাকা, 12 মাসে 4,80,000 টাকা। আমরা অলরেডি আমাদের ডিসকাশনে বলেছি 3 লক্ষ টাকা যদি এক্সাম্পল, সেক্ষেত্রে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে 1,80,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স আপনি 10% অফ বেসিক, বেসিক ছিল আপনার 7,20,000 টাকা, সেখানে 10% মানে 72,000 টাকা বেশি আপনি কিছু পাবেন না। আর কনভেন্স অ্যালাউন্স আপনার যাই হোক, যে কোনো মাসে কাজ করেন না কেন, আপনি 30,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ অ্যালাউ। এরপর আপনি দেখেন বোনাস ছিল আপনার, বোনাসে কোনো ছাড় নেই। বোনাস 2 মাসে ছিল 1,20,000, 1,20,000 টাকা কোর্টে আছে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 10% ছিল, 72,000 টাকা, 7,20,000 টাকা 10%, 72,000 টাকা। টোটাল তার ইনকাম ছিল 9,48,000 টাকা। এর মধ্যে সে রিবেট বা যে ইনকামটা সে ট্যাক্স এক্সেম্পটেড, সেটা ছিল 4,20,000 টাকা। বাকিটা হলো 11,46,000 টাকা। এখানে দেখেন, এবার এখানে তার ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা এখানে আলাদা আমরা এখানে নিয়ে নিচ্ছি। 3,12,000 টাকা সেগুলো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এখান থেকে 4,02,000 টাকা, 48 নম্বর লাইন। এরপরে আমরা এখানে এই পরের পেজে আসি। হাউস প্রপার্টি ধরা হলো তার অ্যানুয়াল ইনকাম, বাসা ভাড়া থেকে সে 6 লক্ষ টাকা পাচ্ছে। তো আপনি রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে 1/4 এমনি পেয়ে যাবেন। এরপর মিউনিসিপাল ট্যাক্স আপনার 20,000 টাকা, ইন্টারেস্ট অন লোন 30,000 টাকা, ভ্যাকেন্সি অ্যালাউন্স 1 লক্ষ টাকা। এই সব মিলে আপনার এই যে ভ্যাকেন্সি অ্যালাউন্স মানে আপনার রুমকে, আপনার বাসাটা 2 মাস খালি ছিল। এখন দেখুন কোভিড-19 পিরিয়ডে আপনার অনেকের বাসা খালি থাকবে, বাট বাসা খালি সেটা আপনাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই কারণে আপনি যখন ভাড়া থেকে বাসা ভাড়া নেন, তখন ওকে রসিদ দিয়ে দেবেন, তখন আপনার সমস্যাটা হয়। এই জন্য আপনি এখন চাইলে ভ্যাকেন্সি অ্যালাউন্সটা আপনি গভর্নমেন্টের কাছ থেকে বা ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে তার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 3 লক্ষ টাকা। পরের স্লাইডে আসেন। সামারি অফ ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এখানে তার ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন ইনকামটা এখানে আসবে। এরপরে যারা বিজনেসম্যান তাদের জন্য এটা। এরপরে পার্টিকুলার ট্যাক্স ক্রেডিট, এখানে ট্যাক্স ইনভেস্টমেন্ট ইন্ডিয়া গ্রুপ সেভিংস সার্টিফিকেট আপনি 60,000 টাকা, যেহেতু ওখানে আপনি 60,000 টাকা ইনভেস্টমেন্ট আছে আপনার। প্রভিডেন্ট ফান্ডে আপনার এবং আমরা একটু চ্যাট বক্সে ঘুরে আসি। চ্যাট বক্সে কি কি আছে
অনুগ্রহ করে এক্সেল কপিটা মেইলে শেয়ার করবেন। এক্সেল ফাইল ভাইয়া রিটার্ন এক্সেলটা সবাই এক্সেল যাচ্ছে আগে আপনারা দেখে নেন, এক্সেলটা দেখা যাবে, আপনারা আগে দেখে নেন জিনিসটা বুঝে নেন। ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল সেভিং সার্ভিস 60,000 টাকা, পিএফ এমপ্লয় এবং এমপ্লয়ির 1,64,000 টাকা, আদার সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা। তো আপনার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 7,04,000। আমাদের এখানে দেখেন ইনভেস্টমেন্টের 3টা পার্ট ছিল আমাদের, আমরা অলরেডি ডিসকাস করেছি। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা টোটাল যে ইনকাম, এখান থেকে 82C এর ইনকাম বাদ দেওয়ার পরে ওইটা 25% অথবা 1.5 কোটি টাকা, এই তিনটা যেটা কম। এখানে দেখেন তিনটা ছিল 1.5 কোটি টাকা আর 4,75,000 টাকা হলে তার ক্যালকুলেশন করে যেটা আসে, আর অ্যাকচুয়াল ইনকাম ছিল 7,05,000 টাকা। আমরা এই 4,75,000 টাকা হিসাবটা আমরা দেখবো। এখানে আমরা এটা আগে দেখে নেই যে এর মধ্যে তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা কত, 4,75,000 টাকা। 4,75,000 টাকা আমরা জানি 15 লক্ষ টাকা পর্যন্ত সে 15% রিবেট। তো একজন 4,75,000 টাকার উপরে 15% 47,500 টাকা সে রিবেট পাচ্ছে। অ্যাসেট মানে অ্যাসেট লায়াবিলিটি এন্ড এক্সপেন্সেস, এইটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনি প্রথম যেটা নিয়ে আসবেন, বিজনেস ইনকাম আপনার 2 লক্ষ টাকা ছিল, এটা আসবে। নন এগ্রিকালচার প্রপার্টি, আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন এখানে 36 লক্ষ টাকা দিয়ে, এইটা ভাড়াও দিচ্ছেন, 36 লক্ষ টাকা আসবে। সেভিং সার্টিফিকেট আপনার 5 লক্ষ টাকা, এখানে আপনার অ্যাসেটে আসবে। আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এখানে আপনার 1,64,000 টাকা। ফার্নিচার আছে 6 লক্ষ টাকা। এখানে নোটস অ্যান্ড কারেন্সি, ব্যাংক ব্যালেন্স, আদার ডিপোজিট আছে এখানে 60,000 টাকা। আমরা এখানে এফডিআর আমরা অলরেডি দেখেছি, ডিপোজিট আছে তার 60,000 টাকা। তারপর টোটাল কত, 57,97,000 টাকা। তো এখান থেকে আপনার ব্যাংক লোনটা দিবেন, কারণ ব্যাংক লোন করে আপনি ফ্ল্যাট কিনছেন। তো ব্যাংক লোন বাদ দেওয়ার পরে আপনার থাকে কত, 27,97,000 টাকা। আর এই 6,05,000 টাকা কোনটা, এটা আপনি টোটাল ইনভেস্টমেন্ট করেছেন। তারপর আপনার এই 4,02,000 টাকা, 4,02,000 টাকা আপনারা একটু দেখে আসি এখানে 4,02,000 টাকা কোনটা। 4,02,000 টাকা আপনার যে প্রতি বছর যে খরচটা, স্টেটমেন্ট অফ এক্সপেন্স এন্ড রিলেটিং টু লাইফস্টাইল যে এক্সপেন্স, সেটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে আপনার খাবারের খরচ, তারপর ধরেন আপনি নিজের বাসা, যেহেতু নিজের বাসার খরচ নাই, হাউস রেন্ট নাই, ইলেকট্রিসিটি, গ্যাস, ফোন বিল, এরপরে ধরেন আপনার চিলড্রেনদের এডুকেশন, স্পেশাল এডুকেশন, আদার এক্সপেন্সেস, এগুলো। এবার এইটা ছিল আপনার ট্যাক্স, অবশ্যই যে ট্যাক্সটা দিচ্ছেন সেটাও এখানে আসবে। তারপর 6,05,000 টাকা, তো আমরা এখানে 6,05,000 টাকা, 6,05,000 টাকা আপনার টোটাল ইনকাম। তো আপনি দেখেন এবছর আপনার এই যে এই পার্টটা কিন্তু আপনার এবছর ইনকাম ছিল কত, রিটার্নে 30 লক্ষ টাকা আপনার টোটাল ইনকাম ছিল। কোথায় আমরা পাবো এটা, 30 লক্ষ টাকা কিন্তু আমরা এই সেকেন্ড পেজে দেখেছি, 30 লক্ষ টাকা আমাদের এবছরের টোটাল ইনকাম। এই দেখেন, স্যালারি থেকে, ইন্টারেস্ট অন সিকিউরিটি থেকে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচার ইনকাম 54,000 টাকা, ইনকাম ফ্রম বিজনেস 2 লক্ষ টাকা, আপনার একটা পার্টনারশিপ বিজনেস 2 লক্ষ টাকা পেয়েছেন, ক্যাপিটাল গেইন 10 লক্ষ টাকা, ইনকাম ফ্রম আদার সোর্সেস 5 লক্ষ টাকা, 50,000 টাকা, ইনকাম ফ্রম পার্টনারশিপ ফ্রম ইনকাম শেয়ার ইনকাম ফ্রম ফার্ম 25,000 টাকা, ইনকাম ফ্রম মাইনর অর স্মল ছিল 30 লক্ষ টাকা। সো আপনার এখানে টোটাল ক্যাশ জেনারেশন ছিল এবছর 30 লক্ষ টাকা। আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম ছিল কত, 4,02,000 টাকা। মোট 36,02,000 টাকা। 36,02,000 টাকা থেকে 34,02,000 টাকা থেকে 6,05,000 টাকা বাদ দিলেন ইনভেস্টমেন্টে। এরপর এটা থাকে, এইটা হলে এই জিনিসটাই আপনার সবচেয়ে আইটি 10B যে ফর্মটা, এটি আপনার একটু কমপ্লেক্স, এটি আপনি চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য। এবার আমাদের স্যালারির যে এই যে ট্যাক্সের পার্টটা আমরা আসি, এই যে গ্রোস ট্যাক্স কত আসে আমাদের, 3,12,000 টাকা। ট্যাক্স রিবেট আমরা 47,500 টাকা অলরেডি আমরা এখানে হিসেব করে আসছি। ট্যাক্স রিবেট বাদ দেওয়ার পর থাকে আপনার 2,65,000 টাকা। 2 লক্ষ, এখন আমরা ট্যাক্সটা ক্যালকুলেশন একটু চলে যাই, আমরা ব্যাকে যাই।
দেখেন, আপনি দেখেন বেসিক স্যালারি ছিল 7,20,000 টাকা। হাউস রেন্ট আপনার দেখেন টোটাল কত, 4 লক্ষ টাকা ওখানে আপনি এক্সিকিউশন পাচ্ছেন, আপনার ট্যাক্সেবল ইনকাম 1,80,000 টাকা। এবার নিচে আসেন, কনভেন্স 30,000 টাকা বাদ যাবে, 60,000 টাকা থেকে 30,000 টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম। মেডিকেল অ্যালাউন্স 96,000 টাকা ছিল, 72,000 টাকা বাদ যাবে এখান থেকে আপনার 72,000 টাকা। কারণ আমাদের মেডিকেল অ্যালাউন্সের সর্বোচ্চ সীমা 10%, 7,20,000 টাকা 10% 72,000 টাকা। তো টোটাল ইনকাম, ট্যাক্স পারপাস ইনকাম হলো কি আপনার 11,46,000 টাকা। টোটাল ইনকাম ছিল 14,38,000 টাকা। 4,02,000 টাকা ছিল আপনার এক্সেম্পটিভ ইনকাম। তিনটা পার্ট মিলে আপনার টোটাল ইনকাম হয়। বাট এখন আমরা ট্যাক্সের ভাষায় টোটাল ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম এটা। এখন আপনি দেখেন 2 নম্বরে আছে আপনার ইন্টারেস্ট ইনকাম ছিল, এরপরে আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচার ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম পার্টনারশিপ, ইনকাম ফ্রম মাইনর চিলড্রেন। এই মোট 30 লক্ষ টাকার হিসাব। এখন ট্যাক্সটা ক্যালকুলেটর নিচে দেখেন। এবার আমাদের তো আমরা আগেই বলেছি, আমরা যখন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করবো ইনভেস্টমেন্ট পারপাজে, তখন আমরা কিন্তু 82C এর ইনকাম বাদ দেবো। 82C এর ইনকাম এখান থেকে তিনটে আছে, একটা ছিল সেভিংস ইনস্ট্রুমেন্ট, আর একটা ছিল আপনার ওই ল্যান্ড সেল। আমাকে বলছে 82C মানে কি, এই দুইটা এখানে ছিল, সঞ্চয়পত্র এবং ল্যান্ড সেল। এই দুইটা বাদ দেওয়ার পরে 19 লক্ষ টাকা। তো 19 লক্ষ টাকা কেন বাদ দেবো? কারণ এই দুইটার যে ট্যাক্সটা পেমেন্ট করা হয় সেভিংস ইনস্ট্রুমেন্ট অথবা আপনার ল্যান্ড সেলে, ওইটাই আপনার ফাইনাল সেটেলমেন্ট, ওইখান থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এবার দেখেন আপনার 19 লক্ষ টাকার ট্যাক্স আমরা ক্যালকুলেশন করে দেখেন। এবছর 3 লক্ষ টাকা জিরো, 1 লক্ষ টাকা 5%, 5,000 টাকা, 3 লক্ষ টাকা 10%, 30,000 টাকা, 4 লক্ষ টাকা 15%, 60,000 টাকা, 5 লক্ষ টাকা 20%, 10,000, 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার 25%, 75,000 টাকা। 19 লক্ষ টাকা, এখন 19 লক্ষ টাকা হয় না, 19 লক্ষ টাকা মিলিয়ে আছে 2,70,000 টাকা। সঞ্চয়পত্র ছিল 1 লক্ষ টাকা, 10%, 10,000 টাকা, ল্যান্ড সেলের উপর 30,000 টাকা। এটা আমি লামসাম ধরে নিচ্ছি একটু উদাহরণ দেওয়ার জন্য। তো এখন 3,10,000 টাকা তার ট্যাক্স অলরেডি হবো। এবার দেখেন 3,10,000 টাকা। এবার আমাদের ইনভেস্টমেন্ট ছিল 4,75,000 টাকা। 4,75,000 টাকা হলে আপনার 19 লক্ষ টাকার, এই যে আমাদের দেখেন 19 লক্ষ টাকা ছিল, এটি একটু সুইয়ে বাদ দেওয়ার পরে এইটার উপরে আমরা 25% ধরবো, অর্থাৎ 4,75,000 টাকা, অথবা এক্সেল ইনভেস্টমেন্ট ছিল আমাদের 7,04,000 টাকা, অথবা 1.5 কোটি টাকা। এই তিনটা সবচেয়ে কম ছিল 4,75,000 টাকা। এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট রিবেট এখানে 15%, এটা ভুল আছে, 15%, 15% হবে এটা। এটা হবে এখানে 2,38,500 টাকা। তো এখন আমরা এখানে দেখি কত ছিল এখানে আমাদের অলরেডি। দেখেন ট্যাক্স ডিরেক্টেড সোর্স সেভিং সার্টিফিকেট থেকে 10,000 টাকা, ট্যাক্স ডিরেক্টেড সোর্স প্ল্যান 30,000 টাকা, 10,000 টাকা ব্যাংক ইন্টারেস্ট এবং অফিস থেকে আপনার এটা কেটে রাখছে। এখানে কত টাকা? 1,31,000 টাকা কেটে রাখছে। মেসেজগুলো দেখি একটু। ও সরি, আমি আমি মিসিং করছি এখানে। থ্যাংক ইউ। এটা ঠিক আছে, কারণ এটা তো আমাদের 15% ছিল।
সরি আমি একটু মিসিং করছি এখানে। 10%ই। থ্যাংক ইউ রিমাইন্ডার দেওয়ার জন্য। কারণ এটা তো 15% বেশি ছিল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ মোহন ভাই। হ্যাঁ ওখানে তো আমাদের 15% আমাদের ইনভেস্টমেন্ট ছিল, আমাদের টোটাল ইনকাম ছিল 19 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা বেশি, সো এখানে 10%। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন ইনভেস্টমেন্টের ব্রেকডাউনটা এখানে দেওয়া আছে। পিএফ এর 2 জন কন্ট্রিবিউশন মালিক এবং এমপ্লয়ি, জিপিএস আর 5 লক্ষ টাকা। তাহলে এটা এই হলো কি। এবার আমরা সেকেন্ড পেজে চলে আসি, আমাদের ট্যাক্স রিটার্ন শিটে চলে আসি। এখানে দেখেন, এখানে পুরো জিনিসটা দেওয়া আছে। হ্যাঁ এই যে, এখন তার টোটাল ট্যাক্স আসে কত, 3 লক্ষ। ট্যাক্স কত আসে তার, গ্রোস ট্যাক্স 2,38,750 টাকা, তাই না? আর 2,70,000 টাকা। জায়গার একটু কারেকশন আছে ছোটখাটো, একটু কারেকশন করে নিই। এইবার ঠিক আছে। আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ছিল কত, 47,500। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ একবার দেখেন, তাহলে আমাদের গ্রোস যে ট্যাক্স, আমাদের টোটাল ট্যাক্স কত আসলো, ট্যাক্স পেবল 3,10,000 টাকা। এর মধ্যে আপনার ট্যাক্স ইউরেজ 47,500 টাকা। তো আমার টোটাল ট্যাক্স দিতে হবে কত, 2,62,500। আর মিনিমাম ট্যাক্স 5,000, যেহেতু মিনিমাম ট্যাক্সের প্রশ্নই আসে না। আর আমাদের এখানে 1,31,131 টাকা আমাদের ট্যাক্স দিয়ে ফেলছি। দেখেন এখানে আমাদের এই ক্যালকুলেশনে দেখেন, 31,100, 31,100, হ্যাঁ 1,31,000 টাকা অলরেডি দেওয়া হয়েছে। বাকি থেকে 1,31,500। তো এখন আমরা এটা থেকে আমরা এটা এটা মাইনাস এটা
সমান সমান এই টাকাটা আমরা এখন ট্যাক্স দিতে হবে রিটার্ন এসে। ঠিক আছে? সরি, এখানে লিখে একটু সমস্যা ছিল। এই হলো কি আমাদের আজকের যে আপনার হাতে কলমে ইনকাম ট্যাক্স রিটার্নের যে পুরো জিনিসটা বিস্তারিত আমি চেষ্টা করেছি শেয়ার করার জন্য। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের যে আমাদের ইউটিউব চ্যানেল আছে ট্যাক্স ভ্যাট কাস্টমস ডিসকাশনস এন্ড লার্নিং, অথবা আমাদের ফেসবুকের যে পেজ আছে এলএস1 কোম্পানি, আপনারা যে কোনো জায়গায় আপনাদের কমেন্ট করে লিখতে পারেন, অথবা আপনাদের কোনো রিকমেন্ড থাকলে আপনারা যদি লিখে দেন সেক্ষেত্রে আমরা রেসপন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।